ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে সমাকলন বিদ্যা, সেটা শুরু করব। তোমরা জানো যে দ্বাদশ শ্রেণীর গণিতে সমাকলন বিদ্যা এবং অবকলন বিদ্যা মিলিয়ে মোট 44 নাম্বার আছে। এর মধ্যেই আমরা অবকলন বিদ্যার সীমা, সন্ততা, প্রথম অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং অবকলনের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন যেমন রোলস থিওরেম, ল্যাগ্রেঞ্জেস থিওরেম, সেগুলো আমরা ইতিমধ্যেই সলভ করেছি। তাহলে চলো আজকে আমরা শুরু করি সমাকলন বিদ্যার ইন্ট্রোডাক্টরি ক্লাস। দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি ddx অফ x কিউব সমান কত, তুমি বলবে 3x স্কোয়ার। কারণ আমরা জানি যে x কিউবের ডিফারেন্সিয়েশন যদি x এর সাপেক্ষে করা হয় তাহলে সেটা হবে 3x স্কোয়ার, কারণ এটা আমরা অবকলন বিদ্যায় শিখেছি। এখন মনে করে নেওয়া যাক যে এই x কিউব ফাংশনটাকে আমি চিনি না, জানি না। আমি একটা হঠাৎ জেনে নিলাম যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে পেয়েছি 3x স্কোয়ার। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে 3x স্কোয়ার কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন করে পাওয়া যাচ্ছে, বা 3x স্কোয়ার কোন অপেক্ষকের অন্তর্কলজ, 3x স্কোয়ার কোন ফাংশনের অবকল সহগ যদি প্রশ্ন করা হয়, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে x কিউব অপেক্ষকটা জানলে তার ডিফারেন্সিয়েশন করে কি পাওয়া যায় সেটা আমি জানি, কিন্তু যদি 3x স্কোয়ার ফাংশনটা জানি তাহলে সেটা কোন ফাংশনের অবকল সহগ বা অন্তর্কলজ সেটা নির্ণয় করতে গেলে ঠিক নিশ্চয়ই ডিফারেন্সিয়েশন করতে হবে না। ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি, তাহলে ঠিক তার উল্টো প্রক্রিয়াটাই যেতে হবে। এখন এই উল্টো প্রক্রিয়াটাকে বলা হয় সমাকলন, এটাকে বলা হয় সমাকলন। তাহলে আমরা প্রথমেই যেটা জানতে পারলাম যে ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত প্রক্রিয়া সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, বা অবকলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন। তাহলে সমাকলন কি দিতে পারে বলে দিতে পারি, এই যে একটা অপেক্ষক, সেটা x এর অপেক্ষক, তার ডিফারেন্সিয়েশন করে আমি আরো একটা x এর অপেক্ষক পেলাম। তাহলে একটা অপেক্ষক, তার ডিফারেন্সিয়েশন করে আমি আরেকটা অপেক্ষক পেয়েছি, সেটা x এরই অপেক্ষক। তাহলে এটা পেলাম অবকলন করে। তাহলে সমাকলন করে কি পাবো, এর সমাকলন যদি x এর সাপেক্ষে করি তাহলে আমি এই অপেক্ষকটা পাবো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি স্যার সমাকলনের চিহ্ন এটা? হ্যাঁ, সমাকলনের চিহ্ন হচ্ছে এটা। এই চিহ্নটা কি এস এর মতো দেখতে, এসটাকে একটু টেনে বাড়ানো হয়েছে, ইলংগেটেড এস। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এস দিয়ে লেখা হলো? না, এস স্ট্যান্ডস ফর সামেশন। সামেশন মানে যোগফল। আগেকার দিনে অসীম শ্রেণীর যখন যোগফল করতাম, যার প্রত্যেকটা পদ টেন্ডস টু 0, সেই অসীম শ্রেণীর যে একটা যোগফল, সেই যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করতাম। ওইখান থেকেই যোগফল মানে সামেশন, সামেশন থেকেই এস এর সূত্রপাত। আবার দেখো, কোনো একটা কার্ভ, সেটা যদি বাউন্ডেড হয়, ধরে নেওয়া যাক এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন দ্বারা বাউন্ডেড, তাহলে এর যে এরিয়া, এর এরিয়া নির্ণয়টাও আমরা ওই অসীম শ্রেণীর যোগফল থেকে করতাম। এবার প্রশ্ন হচ্ছে অসীম শ্রেণী কেন? না, এই ক্ষেত্রটাকে আমরা খুব ছোট 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 অনেক ক্ষেত্রে ভাগ করতাম। প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা টেন্ডস টু 0 হতো, মানে এত ছোট ধরতাম। সেই কারণেই তাদের যে যোগফল, সেই যোগফল নির্ণয়টা করতাম যেহেতু, সেখান থেকেই আমাদের ইন্টিগ্রেশন বা এই যে সামেশন অফ ইনফাইনাইট টার্মস, এই কনসেপশনটা এসেছে। এই সামেশন থেকেই এস এর উল্লেখ, এবং এসটাকে একটু টেনে বাড়ানো হচ্ছে, ইলংগেটেড এস। মানে এইটা হচ্ছে তাহলে সামেশনের বা ইন্টিগ্রেশনের চিহ্ন। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? এবার দেখো কি করে এলো fx সমান ইন্টিগ্রেশন gx। দেখো, ddx অফ fx ইকুয়াল টু gx, তাহলে dfx সমান বলতে পারি gx dx।
প্রশ্নটা কেন না এটা ডিফারেন্সিয়াল নিয়েছি, তাহলে dfx = gx dx। এবার বোথ সাইডে আমি কি চিহ্ন দিয়েছি, ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়েছি। ইন্টিগ্রেশন চিহ্নটা দিলে পেলাম ইন্টিগ্রাল gx dx, কারণ আমাকে তো নির্ণয় করতে হবে, কার মানটা নির্ণয় করতে হবে, এই fx এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ইন্টিগ্রাল অফ gx dx ইকুয়াল টু হচ্ছে fx প্লাস c। এখন এই সিটাই বা কেন এলো সেটা আমি পরে বোঝাচ্ছি, আমরা আগে ডেফিনেশনে চলে যাই, তারপর ব্যাপারটা ক্লিয়ার করছি। x চলের একটি প্রদত্ত অপেক্ষক স্মল fx এর জন্য যদি x চলের অপর একটি অপেক্ষক ক্যাপিটাল fx এমনভাবে নির্ণয় করা যায় যে x এর সাপেক্ষে ক্যাপিটাল fx এর অন্তর্কলজ x এর সাপেক্ষে ক্যাপিটাল fx এর অন্তর্কলজ যদি fx এর সমান হয়, বা fx এর অবকল, দেখো ডিফারেন্সিয়াল নিয়েছি dfx, fx এর অবকল কার সঙ্গে সমান না স্মল fx dx এর সঙ্গে যদি সমান হয়, তাহলে ক্যাপিটাল fx কে x এর সাপেক্ষে, এই যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন dx, x এর সাপেক্ষে স্মল fx এর একটি অনির্দিষ্ট সমাকল বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন অনির্দিষ্ট সমাকল, সেটাও আমি আসছি। অনির্দিষ্ট সমাকল বলা হয়, তাহলে ডেফিনেশনটা আরেকবার বলি। x চলের একটা প্রদত্ত অপেক্ষক স্মল fx এর জন্য যদি x চলের অন্য আরেকটা অপেক্ষক ক্যাপিটাল fx এমন করে নির্ণয় করা হয় যাতে করে ক্যাপিটাল fx এর অন্তর্কলজ, তাহলে ddx অফ fx ক্যাপিটাল fx ইকুয়াল টু স্মল fx হয়, বা যদি অন্যভাবে বলি যে ডিফারেন্সিয়াল অফ ক্যাপিটাল fx ইকুয়াল টু স্মল fx dx হয়, তাহলে ক্যাপিটাল fx কে বলবো স্মল fx এর একটা অনির্দিষ্ট সমাকল। তার মানে স্মল fx এর যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ক্যাপিটাল fx প্লাস c। এখন সিটা কেন আসছে আমি বলছি। এই fx কে বলা হয় ইন্টিগ্র্যান্ড, যার ইন্টিগ্রেশন করছি তাকে সমাকলন বা ইন্টিগ্র্যান্ড বলা হয়। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, সমাকলনের চিহ্ন আমি বললাম ইলংগেটেড s। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। কেন আসছে বলছি, আর আমরা পড়ব কি করে, এটাকে পড়ব ইন্টিগ্রাল অফ fx dx, নট দ্যাট যে ইন্টিগ্রেশন অফ fx dx, এটাকে পড়ব ইন্টিগ্রাল অফ fx dx। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্যাপিটাল fx টাকে কি বলবো, যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করে স্মল fx টা পেয়েছি এটাকে কি বলবো, এটাকে বলা হয় প্রিমিটিভ, বা এটাকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। মানে এর ডেরিভেটিভ করে এটা পেয়েছি, তাহলে এর অ্যান্টি ডেরিভেটিভ করে এটা পাবো। তাহলে ঠিক উল্টো প্রক্রিয়া, অবকলন করে যেটা পেয়েছি ঠিক উল্টো প্রক্রিয়া সমাকলন করলে আমি ক্যাপিটাল fx টা পাবো। এই হলো ইন্টিগ্রেশনের ডেফিনিশন। এবার প্রশ্ন হচ্ছে সিটা কেন আসছে, তাহলে আমরা একটা দেখি। ddx of x cube আমরা কি পেলাম 3x স্কয়ার, ddx of x cube minus 3 সেটা কি, সেটাও 3x স্কয়ার, ddx of x cube plus 7 সেটাও হচ্ছে 3x স্কয়ার। নিশ্চয়ই এটা আমরা জানি। এবার দেখো বাই ডেফিনেশন অফ ফ্রম ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা বলতে পারি এর যদি ইন্টিগ্রাল নিই, ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার dx আমার কি পাওয়া উচিত x কিউব। এক্ষেত্রে আবার দেখো ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার dx কি পাওয়া উচিত x কিউব মাইনাস 3। এক্ষেত্রে দেখো ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার dx কি পাওয়া উচিত x কিউব প্লাস 7। তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার কখনো x কিউব, ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার কখনো x কিউব মাইনাস 3, ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার কখনো x কিউব প্লাস 7। তাহলে দেখো এই x এর ফাংশনটা কিন্তু ফিক্সড, তারপরে যে কনস্ট্যান্টটা এসছে সেই কনস্ট্যান্টটা কিন্তু এখানে কিছুই নাই, মানে 0 আছে, তাহলে কনস্ট্যান্টটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। এবার দেখো আমি যদি তাহলে লিখে দিই যে ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার dx দ্যাট ইজ x কিউব প্লাস c, দ্যাট দেন আমি বলতে পারি c ক্যান টেক ভ্যালু 0, c ক্যান টেক ভ্যালু মাইনাস 3, c ক্যান টেক ভ্যালু হচ্ছে প্লাস 7। তাহলে c এর কোনো নির্দিষ্ট মান নাই,
তাই সি হচ্ছে একটা অনির্দিষ্ট, এবং সেটা কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে অনির্দিষ্ট ধ্রুবক। এবং এই অনির্দিষ্ট ধ্রুবকটা এলো কেন? সমাকলনের জন্য এলো। তাহলে সিটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? আমরা সাধারণত ইন্টিগ্রেশনে দু ধরনের ইন্টিগ্রেশন করি, একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশনটা পরের দিকে আছে, যেখানে আমরা ওই সামেশনের কথাটা আবার আসবো, কি করে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আমরা প্রথমে যেটা করব ইনডেফিনাইট, মানে ডেফিনাইট নয়, তার মানে হচ্ছে অনির্দিষ্ট সমাকল। তাহলে অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে এই সি এর অত্যন্ত গুরুত্ব আছে, কারণ সেক্ষেত্রে তোমাকে সি কে বলে দিতে হবে যে এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল ধ্রুবক। এবার আমরা ফর্মুলাগুলো কিভাবে আসছে দু একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ddx অফ sin x আমরা জানি সেটা কি cos x। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, তাহলে এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রাল অফ cos x dx কি হওয়া উচিত? sin x প্লাস c। সিমিলারলি দেখো, ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x। আমি যদি এখানে ddx অফ মাইনাস cos x করি তাহলে নিশ্চয়ই প্লাস sin x হবে। তাহলে বলতে পারি ইন্টিগ্রাল অফ sin x dx that is equals to minus cos x plus c। তাহলে দেখো, যার ডিফারেন্সিয়েশন জানা আছে সে সহজেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নির্ণয় করতে পারবে। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা বলি, ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx, তার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। যদি প্রশ্ন কেন এই ফর্মুলাটা এরকম কেন, ফর্মুলাটা দেখো কেন এরকম, আমরা যদি তাহলে এর ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ফাংশনটা পাবো ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ফর্মুলা কি 1 বাই n প্লাস 1 বেরিয়ে গেল, x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার n, তাহলে n প্লাস 1 কেটে গেল, তাহলে থেকে গেল x টু দি পাওয়ার n। তাহলে দেখো ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 সেটা হচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হবে এটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে একটা জিনিস মনে রাখার কথা, দেখো আমরা যখন এর ডেরিভেটিভ করেছিলাম ddx অফ x টু দি পাওয়ার n, তখন কি ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা সামনে এসেছিল আর পাওয়ার একটা কমে গেছিল। এক্ষেত্রে দেখো পাওয়ার একটা বেড়েছে এবং বেড়ে যে পাওয়ারটা হলো সেটা দিয়ে ভাগ হলো, তাহলে এখানে গুণ হচ্ছিল, এখানে ভাগ হলো, এখানে পাওয়ার একটা কমেছিল, এখানে পাওয়ার একটা বাড়লো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদেরকে কিন্তু একই সঙ্গে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুটোরই ফর্মুলা মুখস্থ করতে হবে। এবার দেখো একটা শর্ট কোশ্চেন আছে বা এমসিকিউ আছে যে ddx ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু এটা n এর কোন মানের জন্য সত্য নয়। দেখো n এর মান যদি -1 হয় তাহলে নিচেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা n ইকুয়ালস টু -1 মানের জন্য সত্য নয়। ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে n ইকুয়াল টু -1 মানের জন্য যদি সত্য না হয় তাহলে n এর মান -1 হলে কি হবে? n এর মান যদি -1 হয় তাহলে সেটা ফাংশনটা কি হয়ে যাবে না, ফাংশনটা সেটা হয়ে যাবে x to the power -1 dx, that is 1 by x dx, 1 by x dx। এর ফর্মুলা হচ্ছে log mod x plus c, log mod x plus c। এবার প্রশ্ন হচ্ছে এটা log mod x কেন, কেন মডিউলাস অফ x? দেখো যদি x গ্রেটার দেন 0 হয় তাহলে log mod x সমান কি হবে? log x, তাই তো? কারণ তোমরা জানো যে x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা পজিটিভ হলে এটা log x ই হবে, এবং log x এর ডিফারেন্সিয়েশন কি বলতো? ddx অফ log x সেটা হচ্ছে 1 বাই x। তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? log x পাবো। এবার যদি x লেস দেন 0 হয় তাহলে log mod x
ইকুয়াল টু লগ মাইনাস এক্স বলবো। প্রশ্ন কেন না, কারণ দেখো আমরা যখন লগ এক্স এর ডোমেন অফ ডেফিনেশন সংজ্ঞার অঞ্চল বলেছিলাম, তখন বলেছিলাম এক্সটা যেন গ্রেটার দেন জিরো হয়, এক্সটা যেন গ্রেটার দেন জিরো হয়, মানে পজিটিভ সংখ্যার লগারিদম নির্ণয় করা যাবে, জিরোর হবে না, নেগেটিভেরও হবে না। এবার দেখো এক্সটা যেহেতু নেগেটিভ, তাহলে এটার মান হওয়া উচিত ছিল লগ মাইনাস এক্স, কারণ এখানে এক্সটা নিজে নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে গেল। এবার বলো ddx অফ লগ মাইনাস এক্স কি হবে, 1 বাই মাইনাস এক্স, আর এই মাইনাসের জন্য আরেকটা মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই এক্স। তাহলে দেখো 1 বাই এক্স এর ইন্টিগ্রাল নিলে তখন আমরা পাবো লগ মাইনাস এক্স, 1 বাই এক্স এর ইন্টিগ্রাল নিলে আমরা কি পাবো, লগ এক্স। তাহলে একবার পাচ্ছি লগ এক্স, একবার পাচ্ছি লগ মাইনাস এক্স, সে কারণেই তাকে লেখা হয়েছে লগ মড এক্স। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বই থেকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো একবার পড়ে নেব, পড়ে নেওয়ার পর তার বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আসছে সেটা একবার দেখে নেব। আমরা নেক্সট ক্লাসে একেবারে অঙ্কে ঢুকে যাব, কারণ ইনডেফিনাইট ইন্টিগ্রালে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো জাস্ট ডিফারেন্সিয়েশনে যে ফর্মুলা আছে তার বিপরীত প্রক্রিয়া লাগালেই নির্ণয় করা যায়। তোমরা বই থেকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পড়ে সেখান থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কিভাবে নির্ণয় করছে সেটা তোমরা দেখে